কিন্তু নারীরা কেন সাজেশন নিতে চায় না এখন? আপনি জাজমেন্টাল, আপনি মিসোজেনিস্ট, আপনি স্লাট শেমিং করতেছেন, পুরুষটাকে তো আপনি কিছু বলছেনই না। যারা স্বেচ্ছাচারিতায় চলে যান তারা প্রাথমিকভাবে পরিবার থেকে নিজেকে বিচ্ছিন্ন করে। এটার নাম সাংবাদিকতা। তো আপনারা সাংবাদিকরা চলে যাবেন, মিডিয়ার সাংবাদিকরা রেখে যাবেন এক একটা নষ্ট ফিলসফি। আমরা কাকে ভাইরাল করতেছি এই ডিসিশনটা আমাদের। যে দুনিয়ার সবাই টক্সিক শুধু আমি ছাড়া, আই মি অ্যান্ড মাই সেলফ যখন কারো ফিলসফি অফ লাইফ হয়, ইটস এন্ড অফ দ্য ডে আ লোনলি লাইফ। আপনি ঠিক না সব সময়, আপনার অনেক ভুল আছে যেটাকে আপনাকে কারেক্ট করতে হবে। জীবনের শেষ দিনেও আপনাকে গোসলটা করাতে, আপনাকে কাফনের কাপড়টা পরাতে, আপনার লাশটাকে কবরে নামাতেও মানুষেরই প্রয়োজন হয়। 3টি রিসেন্ট ভাইরাল ঘটনা নিয়ে বলবো, যেগুলো আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হবে 3টি বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু আপনারা যদি গভীরভাবে খেয়াল করেন আমি মনে করি আপনারাও এখানে একটা ভয়াবহ প্যাটার্ন দেখতে পাবেন, এবং একটা যে একটা থেকে আলাদা কিছু না, একই ফিলসফি এবং একই ভয়াবহতা এটার পেছনে। আমার মনে হয় এই ভিডিওর পরে আপনারা সেটা ধরতে পারবেন। প্রথম যে ঘটনাটি সেটি হচ্ছে একজন 23 বছর বা 24 বছরের একজন তরুণী রিসেন্টলি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের ছেলের সাথে, যিনি নিজেও খুব প্রভাবশালী, তার সাথে সম্পর্কে জড়িয়েছেন এবং তিনি এখন 5 মাসের অন্তঃসত্ত্বা, এবং তিনি এখন প্রতারণার অভিযোগ করছেন, তাকে মেরে ফেলা হবে হুমকি দেওয়া হচ্ছে, এই অভিযোগটা করছেন। এটা একটা ঘটনা। আমি মনে করছি যে আপনারা সবাই ঘটনাটি অলরেডি জেনে ফেলেছেন। দ্বিতীয় একটা জিনিস আমাদের সামনে এসেছে যে একজন কিশোরী একটা মামলা করেছেন নিজের বাবা মার বিরুদ্ধে, যে বাবা মা ভীষণ টক্সিক, বাবা মা ভীষণ অ্যাবিউসিভ, এবং বাবা মার শাস্তি সে চায়। এবং তৃতীয় যে ঘটনাটি সেটি হচ্ছে পাকিস্তানের একজন অ্যাক্ট্রেস, যাকে তার নিজস্ব অ্যাপার্টমেন্টে আসলে লাশ হিসেবে পাওয়া গেছে, এবং ভয়াবহ ব্যাপার হচ্ছে যে পরে অনুসন্ধানে দেখা গেছে তিনি আসলে মারা গিয়েছেন গত বছর অক্টোবরে, 2024 অক্টোবর, এবং এই পুরোটা সময় তিনি একা লাশ হয়ে একটা ফ্ল্যাটে পড়েছিলেন, এবং তার কাছের কেউ পর্যন্ত এই খবরটি জানতেন না। এখন আসেন এই 3টা জিনিস আমি কেন বলছি এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা না। প্রথম কথা, আমরা এমন একটা সময় দাঁড়িয়ে গেছি, আমি আমার নিজের কথা বলতে পারি যে আমি যখনই দেখেছি যে এই সমাজটা যে নারীদের জন্য অনেক ক্ষেত্রে অনেক ডিফিকাল্টিজ নারীদের জন্য আছে, অনেক পুরুষ নারীদের জন্য নিরাপদ না, নারীদের নিজেদের নিরাপত্তা, নিজেদের ভালো থাকা, এই ডিসিশনগুলো নারীর নিজের নিতে হবে, তার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে, কথাগুলো অনেকবার বলার চেষ্টা করি। যখনই যতবার এরকম একটা প্রসঙ্গ আসে যেখানে আমরা সাজেশন দিতে চাই, আমাদের যারা ইয়াং ফিমেলস আছে, এটা আমরা করি হয়তো আমাদের অভিজ্ঞতার কারণে, বয়সের কারণে একটু এগিয়ে গেছি বলে, জীবন একটু বেশি দেখেছি আমরা, এ কারণে হয়তো এই জায়গা থেকে, এবং আমরা চাই যে জীবনগুলো খুব সাফার করুক, না করুক সেই জায়গা থেকে। কিন্তু তখনই আসলে যখনই আপনি কাউকে কারেক্ট করতে চাবেন, চেষ্টা করেন, বা তার ভুলটা তাকে দেখিয়ে দেওয়ার একটা চেষ্টা করেন, তখনই কিছু কিছু শব্দ শুনবেন যে আপনি জাজমেন্টাল, আপনি মিসোজেনিস্ট, আপনি স্লাট শেমিং করতেছেন, পুরুষটাকে তো আপনি কিছু বলছেনই না। আমি এখানে সবার আগে যেটা বলি যে পুরুষকে আমি নিরাপদই মনে করছি না, তার মানে ওটা আমার আলোচনারই বাইরে। কিন্তু নারীরা কেন সাজেশন নিতে চায় না এখন? এই পুরো জায়গাটাকে আপনাদের কাছে নর্মাল মনে হয়? প্রথম যে ঘটনাটি আমি বলছিলাম, যে মডেলের কথা আমি বলেছি, তিনি যার সাথে সম্পর্কে জড়িয়েছেন, কার সাথে জড়াবেন এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এখানে যেই ভদ্রলোকের সাথে তিনি জড়িয়েছেন, তিনি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের ছেলে, তিনি নিজে প্রভাবশালী, তিনি নিজে বিবাহিত, তার মানে এটাকে আমরা একটা পরকীয়ার সম্পর্ক বলতে পারি, সমাজ যেভাবে এটাকে আইডেন্টিফাই করে। এই একই মডেল কিছু মাস আগে একটি ইন্টারভিউ দিয়েছিলেন, যেখানে স্পষ্ট করে আপনারা দেখেছেন তিনি বলছেন যে আমার সবসময় ব্যাড বয় ভালো লাগে, আমার সবসময় মনে হয় যে আমার যাকে আমি পছন্দ করি সে আরেকটা কিছুর সাথে, আরেকটা মেয়ের সাথে এঙ্গেজ থাকবে, আমি ওকে স্টক করব। সো আমার আসলে এই টক্সিসিটিটা ভালো লাগে। সো আজ থেকে কিছু মাস আগে যে মেয়েটার মুখ থেকে আমরা এই কথাগুলো শুনেছি, তখন যদি কেউ প্রশ্ন করতো, আপু এটা তো একটা হেলদি ফিলসফি না একটা লাইফের জন্য, এটা তো আপনাকে ভালো রাখছে না লাইফে, তখন আপনি দেখবেন এই মেয়েটার অ্যান্সার থাকে যেটা মাই লাইফ মাই রুলস, তুমি এখানে বলার কে? অথবা তুমি আমার লাইফের ডিসিশনের ব্যাপারে জাজমেন্টাল কেন হচ্ছ?
অর্থাৎ আমরা যেটাকে সাজেশন বলছি যে এটা কি একটু ভেবে দেখা যায়, এটাকে একটা ভয়াবহতার দিকে আপনাকে নেবে না, তখন কিন্তু পুরো সমাজকে উনি বলেছেন যে তোমাদের মতামতের আমার দরকার নাই, কারণ আমি আমার লাইফ অনেক ভালো বুঝি। সেই একটা 22-23 বছরের মেয়ে একটা বিবাহিত পুরুষের সাথে সম্পর্কে জড়াচ্ছেন এবং বিবাহ বহির্ভূতভাবেই তিনি তার সন্তানের মা হয়েছেন। এখন পুরুষটি বলছে, আগেই বলেছি পুরুষের সাফাই গাচ্ছি না, আগেই বলে নিয়েছি পুরুষকে আমি নিরাপদ মনেই করছি না। তাই সেই জায়গা থেকে তাকে গ্লোরিফাই করার আমার কোনো কারণ নাই। আমার পুরো জায়গাটা হচ্ছে মেয়েরা আমরা আমাদের সেফটিটা বুঝি কিনা। যিনি এরকম একটা ফিলসফিতে ছিলেন, ওটা যখন তিনি প্রচার করছিলেন তখন তার সমাজের মানুষের সাহায্যের দরকার হয় না, এবং সমাজের মানুষকে তিনি ছোট করেছেন ব্যক্তি স্বাধীনতার নামে। এই মানুষটাই পরবর্তীতে যখন বিবাহে বহির্ভূতভাবে গর্ভাবস্থায় চলে গিয়েছেন এবং এখন তিনি অধিকার চান, এখন তিনি সেই ইন্ডাস্ট্রিয়ালিস্টের পরিবার পর্যন্ত চলে যাচ্ছেন যে আমি আমার সামাজিক স্বীকৃতি চাই। যখন তারা না বলছে তখন আমরা লাইভ করছি, কান্না করছি, সমস্ত ক্যামেরা তার দিকে মুখ করে আছে। কারণ হচ্ছে যে প্লিজ আপনারা সবাই এখন আমাকে হেল্প করেন। সো আমি এই জায়গাটাতে আপনাদেরকে জাস্ট একটা মিনিট চিন্তা করতে বলবো যে জাস্ট 6টা মাস আগে যেই ফিলসফিতে আপনি বেঁচেছিলেন সেই ফিলসফিটা যে ঠিক না, আপনাকে সমাজের বহু মানুষ বলার চেষ্টা করেছেন। আপনি সেটা শোনেননি, কারণ আপনি মনে করেছেন আপনি সবার চেয়ে ভালোবাসেন এবং আপনার স্বেচ্ছাচারিতা, আপনার ব্যক্তিগত স্বাধীনতা সমাজ কি বলে তাকে বুড়ো আঙ্গুল দেখাতে পারে। কিন্তু দিন শেষে আপনার সমাজের মানুষকেই তাহলে কেন লাগে? শুধু এখানেই শেষ না, আমাদের মিডিয়া সব সময় যেখানে ফিজিক্যাল ইন্টিমেসি রিলেটেড কোনো একটা ম্যাসাকার আছে সেই জায়গাটাতে ক্যামেরাটা এমনভাবে ধরে রাখবে যে এর চেয়ে আমি পুত পবিত্র কাজ আসলে পৃথিবীর বুকে আর দ্বিতীয়টা হয় না, এবং এর চেয়ে ইম্পর্ট্যান্ট কাজ আসলে হয়ই না। এবং ইন্টারভিউয়ের লাইনগুলো যদি আপনারা শোনেন যে জিজ্ঞেস করছে যে যার সাথে আপনার সেক্সুয়াল ইন্টিমেসি ছিল উনি কি আপনার বাড়িতে আসতেন না আপনি তার বাড়িতে যেতেন। আমরা এই লেভেল পর্যন্ত সাংবাদিকতাকে নিয়ে গেছি, যেটা একটা সম্মানজনক পেশা হবার কথা ছিল। আমার প্রথম প্রশ্ন এই সাংবাদিকদের কাছে, এটার নাম সাংবাদিকতা। এবং এইখানে যে ইন্টারভিউটা তিনি সাংবাদিকদের সাথে দিলেন সেখানে একটা ইন্টারেস্টিং জিনিস আমি খেয়াল করলাম। মেয়েটা একটা কথা বলেছেন যে আপনার ফ্যামিলিকে আপনাকে বাধা দেয় নাই? তখন বলেছে আমার ফ্যামিলিকে তো আমি এটা বলিই নাই, কারণ যারা মনে করে যে আমি যা সিদ্ধান্ত নিয়েছি সেটা আমি ভালো বুঝিয়ে নিচ্ছি, এরা বেশিরভাগ সময় ফ্যামিলি টাইজকে টাটা বাই বাই করে দেয়, যে কোনো মানুষ আমার দরকার নাই। কারণ ফ্যামিলি সাধারণত একটা মানুষ যদি স্লিপ করতে নাই, আমি ইন জেনারেল বলছি, অবশ্যই টক্সিক ফ্যামিলি এক্সিস্ট করে, অন্তত একজন বুজুর্গ মানুষ বা উইজডমওয়ালা মানুষ এসে বাধা দেয়, একটা বড় বোন এসে কানের কাছে বলে এটা ঠিক না। কিন্তু আপনি যখন নিজে আমিত্বকে অনেক বড় করে ফেলেন তখন এইটা শুনতেও আপনার ইগোতে লাগে, এটা আমরা পারি না। তাই বেশিরভাগ ক্ষেত্রে যারা স্বেচ্ছাচারিতায় চলে যান তারা প্রাথমিকভাবে পরিবার থেকে নিজেকে বিচ্ছিন্ন করেন। এবং এটা একটা ক্লাসিক এক্সাম্পল আসলে আমরা এই উদাহরণটা, যেখানে একটা মেয়ে প্রেগন্যান্সি পর্যন্ত চলে যাচ্ছে 5 মান্থসে, তার একটা ফ্যামিলি মেম্বার এটার ব্যাপারে নোটিফাইড না, আনটিল এটা ভাইরাল হচ্ছে। এই ঘটনাটা আমি এইটুকুন রেখে আমি পরেরটাই যাচ্ছি। তৃতীয় ঘটনাটা আগে আনবো, তারপর দ্বিতীয়টাতে ফোকাস করব। তৃতীয় যে ঘটনাটা সেটা হলো একজন অ্যাক্ট্রেস যার ইনস্টাগ্রামে মিলিয়ন 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 ফলোয়ার্স আছেন, পাকিস্তানি অ্যাক্ট্রেস। যখন তিনি মারা গেলেন তার অ্যাপার্টমেন্ট থেকে লাশ উদ্ধার হলো। আসলে এই লাশের খবর এসছে কারণ অনেক মাসের ভাড়া দেওয়া বাকি ছিল। ফাইনালি যখন এখানে গিয়ে কেউ দেখছে যে আসলে কি হয়েছে, তখন এই লাশটা উদ্ধার করা হয় এবং পোস্টমর্টেম থেকে জানা যেটা একটা গলিত একটা লাশ, এটা আসলে ধারণা করা হচ্ছে সে অক্টোবর থেকে এখানে পড়ে আছে মৃত অবস্থায়। যার এত মিলিয়ন ইনস্টাগ্রাম ফলোয়ার, যার অ্যাটেনশনের অভাব নাই, সেই মানুষটা একটা স্ট্যাবলিশড ফ্রেন্ডশিপের নেটওয়ার্ক তৈরি করতে পারে নাই, আর কাছের পরিবারের মানুষ দিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করতে পারে নাই, অথবা প্রয়োজন মনে করে নাই। কারণ যে লাইফস্টাইলে তারা চলে গেছে সেখানে তারা না শুনতে অভ্যস্ত না, সেখানে কেউ তাদের কারেক্ট করুক, কেউ তাদেরকে সাজেশন দিক, এই জিনিসটা নিতে তারা অভ্যস্ত না। সো ফার্স্ট তারা আসলে কি করে, তারা যেটা করে সেই একই জিনিস, পরিবার থেকে নিজেকে বিচ্ছিন্ন করে। অর্থাৎ পরিবার, আমরা অন্যভাবে বলবো পরিবার, বন্ধু, অর্থাৎ যাদের প্রজ্ঞা আছে এমন মানুষ থেকে তারা সরিয়ে নেয় এবং তারা মনে করে যে একাকিত্ব
মুহূর্তে বেঁচে থাকাটা আনন্দের, কিন্তু মানুষ ভুলে যায় মানুষ যখন এভাবে করে নিজের জীবনটাকে যখন শেষ হয়, জীবনের শেষ দিনেও আপনাকে গোসলটা করাতে, আপনাকে কাফনের কাপড়টা পরাতে, আপনার লাশটাকে কবরে নামাতেও মানুষেরই প্রয়োজন হয়। এবং এই জায়গাটা মানে অ্যাবসলিউটলি, এবার আমি এতক্ষণ যে দুজনের উদাহরণ দিলাম, দুজনে প্রাপ্ত বয়স্ক মানুষ, একজনের বয়স 22, আরেকজনের বয়স আমি এক্স্যাক্টলি শিওর না, ধরেন 20 to 30 মধ্যেই হবে। সো আমি এই দুজন মানুষকে আমি আগে দেখালাম যে তারা কোন ফিলসফিটা জীবনের জন্য বেছে নিচ্ছে। এবার আমি মাঝখানের ভাইরাল ঘটনাটা নিয়ে বলি, যেখানে একটা বাচ্চা এসে আমাদেরকে বলছে আমি জন্মের পরের থেকে আসলে অ্যাবিউজড হচ্ছি। এবং ফরেন্সিক এক্সপার্ট যারা আছেন, যারা বডি ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট, আপনি যদি ভিডিওটা তাদেরকে দেখান, ইভেন যারা সাইকিয়াট্রিস্ট, তারা প্রত্যেকে এখানে সিরিয়াল ধরে বলতে পারবে যে এখানে বাচ্চাটার এন্ডে কি প্রবলেম আছে। আমি অস্বীকার করছি না, বহু প্যারেন্টস ভয়াবহ অ্যাবিউসে, এবং আমি অস্বীকার করছি না বা আমি ডিনাই করছি না যে এখানে কোনো অ্যাবিউজ হয়ই নাই। আই এম নট ডিফেন্ডিং দ্য প্যারেন্টস, আমি এখানে অ্যাড্রেস করছি দ্য ফিলসফি অফ যে আমি একজন অ্যাক্ট্রেস হতে চাই, আমি মডেল হতে চাই, আমি ওয়ার্ল্ড এসে আমি স্টেজে, এবং আই এম প্রাউড অফ মি। যখন বাচ্চাটা এভাবে বলছে, এটা সেই একই ইকো যেটা ঘটনা 1 এবং ঘটনা 3 থেকে আপনারা দেখেছেন, যে পুরো জীবনটা ইজ অল অ্যাবাউট আই, মি অ্যান্ড মাই সেলফ। এবং আই, মি অ্যান্ড মাই সেলফ যখন কারো ফিলসফি অফ লাইফ হয়, ইটস এন্ড অফ দ্য ডে আ লোনলি লাইফ, এবং এন্ড অফ দ্য ডে এটা একটা কুইকেস্ট রেসিপি অফ আনহ্যাপিনেস। মানুষকে আসলে আল্লাহ এভাবে বানানি নাই। এন্ড অফ দ্য ডে আমরা মানুষ, আমাদের প্রচুর ভালনারেবিলিটি আছে। ইভেন দ্য স্ট্রংগেস্ট অফ আস, তাদেরও কিছু ডার্ক ডেজ থাকে, তাদেরও কিছু দিন থাকে যে দিনে আমার মনে হয় যে একটা মানুষ আমার পাশে নিঃশ্বাস নেই। আমি বলছি না যে এটা বিয়ে দিয়ে হতে হবে। আমি মাঝখানে আমি অনেকগুলো পোস্ট দেখি, আমার লেখা যখন অনেক সময় ভাইরাল হয় বা অনেকে শেয়ার করেন, বা আমার কোনো কন্টেন্ট আমাকে, যেহেতু আমি খুব যে যে ফিলসফিটা আমার, সেটা আমি আমার মতো করে আমার প্ল্যাটফর্মে শেয়ার করি, যে ফিলসফির অনেকে ভালো লাগে না। কিন্তু যারা ব্যক্তিগত আক্রমণ করেন, এভাবে লিখেন যে আমি সব সময় বাচ্চা নিতে বলি, আমি মনে করি বিয়ে করলে সমাধান হয়ে যাবে, আমি মনে করি বাচ্চা নিলে সমাধান হয়ে যাবে, হুইচ ইজ অ্যাবসলিউটলি রং। আমি আজ পর্যন্ত কোনো দিন কোনো ভিডিওতে কোনো কন্টেন্টে বলিনি বাচ্চা নেন জীবনের সব সমস্যা সমাধান হয়ে যাবে। আমি উল্টো কথাটা বলি, আমি সবসময় বলি মেক মিনিংফুল রিলেশনশিপ। আমাদের মিনিংফুল রিলেশনশিপ করতে হবে, অ্যান্ড ইটস আ সোশ্যাল স্কিল। আপনাকে শিখতেই হবে যে কিভাবে মিনিংফুল রিলেশনশিপ করতে হয় উইথ ফ্রেন্ডস, উইথ কলিগস, উইথ ফ্যামিলি মেম্বার্স। এবং সবসময় সেখানে টক্সিক মানুষজন থাকবে, বাট ইটস নট অ্যাবাউট চুজিং আ লাইফ ইন আ ফিলসফি যে দুনিয়ার সবাই টক্সিক শুধু আমি ছাড়া, অ্যান্ড দেন দ্য এন্ডিং ইজ দিস। আমরা যেটাকে মনে করছি, যেটা হচ্ছে সবচেয়ে প্রোগ্রেসিভ চিন্তা, যে সবাই টক্সিক, শুধু আমি টক্সিক না, আমি আমার মতো একটা একাকিত্বের জীবন বেছে নিব। তাহলে আপনি কেন এক্সপেক্ট করেন যে আপনার পেটে একটা 5 মাসের যখন বিবাহ বহির্ভূত বাচ্চা চলে আসলো, এখন আপনার সমাজের মানুষকে লাগবে টু ডিফেন্ড ইউ? কেন আপনার মনে হচ্ছে যে আপনি যখন মারা যাবেন, মানুষ এখন বাধ্য আপনার লাশের গোসল করাতে বা আপনাকে দাফন করাতে? বিকজ আপনি যখন বেঁচে ছিলেন তখন তো আপনি এই ফিলোসফিটা বিশ্বাস করেননি। আমি সবসময় একটা কথা বলি, বিং সিঙ্গেল এটার ডিসকাশনটা না। যারা সিঙ্গেল লাইফকে বেছে নেন বা একাকিত্বকে বেছে নেন, তারা অনেক সময় এটাকে খুবই ফলসলি জাস্টিফাই করেন যে ইটস ওকে, এরকমই হওয়া উচিত, কারণ হচ্ছে যে তাহলে আমরা হোল হ্যাপিনেস, যেটার মধ্যে কোনো ভেজাল নাই, এইটা আমরা এক্সপেরিয়েন্স করতে পারবো। এর কন্ট্রাস্টে আমরা যে ফিলসফিটা, আমি যেটা বলি যে মিনিংফুল রিলেশনশিপ মেক সেন্স, এবং ম্যারেজ ইজ আ ওয়ান্ডারফুল কনস্টিটিউশন। এবং যখন আমাদের একটা চাইল্ড থাকে, তার সাথে আমরা যে বন্ড করি, ইটস হাইয়েস্ট ফর্ম অফ রিলেশনশিপ। আমি যদি বলবো ট্রানজ্যাকশনের পয়েন্ট অফ ভিউ থেকে, দেন এগেইন ম্যারেজ ইজ ডিফিকাল্ট, ম্যারেজ ইজ স্কেয়ারি। মানুষের একটা রিলেশনশিপ কেন 3টা রিলেশনশিপ ভুল যেতে পারে, স্টিল the philosophy of যে we need partners, we need family, we need some people যে মানে at least at my times of vulnerability আমি কমিউনিকেট করতে পারবো। সো এই ফিলসফিটা আমার কাছে কখনো আনহেলদি লাগে না, এবং মেজরিটি টাইমে অনেক বেশি রিওয়ার্ডিং মনে হয়।
আমি আবার রিপিট করছি, আমরা লোনলিনেস, মানে আমি বলতে চাইছি যে এখানে ফিলসফিগতভাবে যে জিনিসটা আপনি বিলিভ করেন, এন্ড অফ দ্য ডে সেটাই আপনার লাইফস্টাইল হয়ে যায়। আপনি যখন বিলিভ করেন আমার কাউকে দরকার নাই, দেন আপনি নিজের মতো করে ডিসিশন নিচ্ছেন, এবং আপনি কারো কাছ থেকে সাজেশন নেবেন না, অ্যাডভাইস নেবেন না, কারণ সবাই জাজমেন্টাল। এদিকে আপনি নিজে আসলে ওয়েল ইকুইপড না, মেবি ডিউ টু ল্যাক অফ এক্সপেরিয়েন্স অথবা মেবি ডিউ টু ল্যাক অফ উইজডম, দেন আপনি রং ডিসিশন নিচ্ছেন লাইফে, এবং দিন শেষে আপনার কাছে মনে হবে জীবন কঠিন। সবার জীবনই ট্রাস্ট মি কঠিন, যে ইভেন ঘরের মধ্যে 200 জন মানুষের মধ্যে বসেও মানুষ একাকিত্ব বোধ করতে পারে, আমি সেটাকে অস্বীকার করছি না। মানুষের কিছু কিছু ফ্যামিলি লাইফ অস্বাভাবিক কঠিন, বাট স্টিল অ্যাজ আ ফিলসফি ইটস সেফ, এবং ইট ওয়াজ প্রুভেন সেফ ফর ইয়ার্স আফটার ইয়ার্স আফটার ইয়ার্স, আমি বলবো থাউজেন্ডস অফ ইয়ার্স, যে মানুষ আসলে ফিতরতগতভাবে সঙ্গবদ্ধ থেকে অভ্যস্ত। এখন এই সঙ্গবদ্ধ কথাটা যখন আপনি আসবেন, অবশ্যই আপনি যখন 10 জনের সাথে থাকবেন, 10 জনের সাথে আপনার ফিলসফি মিলবে না, আপনার আপনার জীবনের দর্শন মিলবে না বলেন, আপনার চয়েস মিলবে না বলেন, বাট ইটস এ কো এক্সিস্টেন্স, এটা রেসপেক্টফুল কো এক্সিস্টেন্স। এবং এই ওপেননেসটা তো ভীষণ দরকার, যে আপনি ঠিক না সব সময়, আপনার অনেক ভুল আছে যেটাকে আপনাকে কারেক্ট করতে হবে। আপনি যদি সেগুলোর দায়িত্বটা না নেন, তাহলে এটা ভীষণ ভীষণ রিস্কি। এবং ওকে, জিনিসটা যদি এমন হয় যে আপনারা আপনাদের মতো করে থাকবেন, যেই ফিলসফিতে বিলিভ করবেন, তাহলে প্লিজ অ্যাজ এ সোসাইটি আমাদেরকে আবার পুল করে হেল্প চেন না, লিড দ্যাট লাইফ। আমরা যে এবার একটু ওই বাচ্চাটার প্রসঙ্গটা আসি, দেখেন একটা ছোট বাচ্চা, ও যেভাবে যে কনফিডেন্স নিয়ে এতগুলো মানুষের সামনে কথা বলছে, এটাকে যদি আমরা পজিটিভলি চ্যানেল করতে পারতাম, হয়তো এই পৃথিবী বদলে যাওয়ার মতো অনেক কিছু তৈরি করতে পারবে। কিন্তু ছোট একটা বাচ্চা, ওর এখন ওই অভিজ্ঞতাগুলোই নাই, যেটা যে ও চোখটা দেখছে, ওর কাছে মনে হচ্ছে আমার এটা চাই, এটা আমার বাবা মা দিচ্ছে না, তার মানে এটাই এটাই হলো সবচেয়ে হরিবল লাইফের জন্য। লাইফ তো আসলে কঠিন। তাই আমি বলছি না যে এই বাচ্চাটার ব্যাপারে আমাদের হাঁপিয়ে যেতে হবে বা শাসন করেই আমরা এটাকে ঠিক করতে পারবো। আমরা মন খারাপ করতে পারি, আমরা দোয়া করতে পারি, আমরা আরো কোমলভাবে ওর কাজ পর্যন্ত পৌঁছাতে পারি। কিন্তু এই যে আমিত্বের বড়াই এবং সবকিছু শুধু আমি 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 দিয়ে চিন্তা করা, এই ছোট্ট আমরা লজিক্যালি দেখেন সবাই বুঝতেছি যে তুমি যে এই যে তোমার বাবা মাকে অ্যাবিউসিভ ঘন্টার পর ঘন্টা বলে যাচ্ছ, যে সেই মানুষগুলো অফ করে দিক না। তুমি যেরকম তাদেরকে ভালোবাসতে বাধ্য না, ওনারাও তোমাকে প্রোভাইড করতে বাধ্য না, জাস্ট প্রোভাইড করবে না। এবং বিদেশে দেখবেন 18 বছরের পর বাচ্চাদের খোঁজে মানুষ নেয় না। মানে আমি বলছি না, আমি ব্রড টার্মে বলছি যে দে আর অ্যাডাল্টস নাও, তুমি তোমার লাইফ বুঝো, আমি বাধ্য না তোমার খাওয়া কি হচ্ছে, পড়া কি হচ্ছে, কোথায় তুমি থাকছো ফিক্স করতে। কিন্তু বাংলাদেশের প্যারেন্টস আমরা অনেক সময় বিয়ন্ড আওয়ার ক্যাপাসিটি আমরা আমাদের বাচ্চাদের পর্যন্ত পৌঁছায়। দেন উই আর লিভিং ইন আ হরিবল আমি বলবো একটা সোসাইটি, যেখানে আমাদের বাচ্চারা শুধু আমাদের থেকে শিখছে না, শিখছে এই পাকিস্তানি অ্যাক্ট্রেস থেকেও শিখছে। যে মডেলের ইন্টারভিউ কিছুদিন আগেই ইউটিউবে ভাইরাল ছিল, যে আই লাভ ব্যাড গাইজ, আমার বাজে ছেলে ভালো লাগে, যারা চিট করে তাদেরকে আমার ভালো লাগে, তখন আপনারা এটাকে গ্লোরিফাই করেছিলেন। অ্যান্ড দেন আমরা শিখিয়েছি যে একা থাকো, আমিত্বের বড়াই করো, আমিত্বের জন্য বেঁচে থাকো, এখানে এমপ্যাথির দরকার নাই, আমার পার্টনারশিপের দরকার নাই, আমার ফ্যামিলি মেম্বার্সের কোনো দরকার নাই, আমি সব কিছু বুঝি। তাহলে এখন যখন একটা বাচ্চা স্লিপ করছে, তাহলে অ্যাজ আ সোসাইটি এখন আমরা কেন ঝাঁপাই পড়তেছে, যে মানে পুরো জিনিসটা রং কেন, মিডিয়া কেন এগুলোকে প্রশ্রয় দেয়, মিডিয়া কেন জাস্ট আপনি ফোকাস দেওয়া বন্ধ কেন করে দিতে পারেন না? একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের সাথে নামটা জুড়ে আছে বলে আমরা এখন বসুন্ধরা গ্রুপ বলেন, আরো 10টা গ্রুপের আপনি নাম নেন বলেন, এগুলো নাম আছে বলে ক্লিক বেট হবে, প্রচুর মানুষ ভিউ করবে, দেখবে, তারপরে তো আপনারা সাংবাদিকরা চলে যাবেন, মিডিয়ার সাংবাদিকরা রেখে যাবেন এক একটা নষ্ট ফিলসফি, যেগুলো দেখবে আমার 10 বছরের বাচ্চা, 12 বছরের বাচ্চা, আমাদের 16 বছরের বাচ্চা, এবং তারা তাদের জন্য এই ফিলসফিগুলোকে বেছে নিবে। কারণ এই ফিলসফিতে যারা বাঁচে তাদের লাইফটা খুব চকমকে ঝকমকে, যারা আমরা খুব জাস্ট বেঁচে থাকার লড়াই এবং এর মধ্যে সুখ খোঁজা মাঝে মাঝে এই ফিলসফিতে বাঁচি, আমাদের জীবনগুলো খুব মেটে বর্ণহীন। তাই আমাদের জিনিসগুলো তো আমাদের ইয়াংস্টার্সদেরকে টানে না। তাই আপনাদের দায়িত্ব নিতে হবে, মিডিয়ার দায়িত্ব নিতে হবে। এবং
আমরা কাকে ভাইরাল করতেছি এই ডিসিশনটা আমাদের। আমরা যদি এটাকে ভালোভাবে ইউজ করতে না পারি, ইটস গনা বি আ ডিজাস্টার। এবং আমাদের প্রত্যেকের হাতে হাতে এখন এআই চলে আসছে না, শিম্পাঞ্জির হাতে এআই দিলে যা হয়। সো না আমাদের আছে ইনার এথিক্যাল বাউন্ডারিজ, না আমাদের আছে নলেজ, না আমাদের আছে কোনো কিছু। এই ভাঙন আমরা আসলে কিভাবে রোধ করবো আমি জানি না। আজকে পুরো জায়গাটাতে আমি বিচ্ছিন্ন 3টা ভাইরাল ঘটনাকে এক জায়গায় এনে আমরা চাই, আমার মনে হয়েছে যে আমরা সবাই জিনিসটা বুঝতে পারছি কিনা যে কোনোভাবে আমাদের পুরো ফিলসফিগুলো একটা দিকে চলে যাচ্ছে। এটা কোনোটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। আপনাদের কি মনে হয়?